কখনো কেউ আমাকে বলেনি যে আমার কাজে কোনো ত্রুটি আছে। হঠাৎ করে অফিসের বসের কি হলো কে জানে, সেই তো বলেছিল যে সে নাকি আমার কাছে খুব খুশি। আজকে সেই বসই বলছে যে আমার নাকি অফিসে কাজ করার কোনো যোগ্যতা নেই। তাই পিয়ন এসে আমাকে বরখাস্ত চিঠিটা হাতে ধরিয়ে দিল। কি দোষ ছিল আমার তা জানারও আমাকে সুযোগ দিল না। আমি নীল 3 বছর আগেই অনার্স পাস করে এই চাকরিতে জয়েন করেছি। আমার পরিবারে মার একটা ছোট বোন আছে। বাবা মারা গেল আমি যখন অনার্স 2য় বর্ষে পড়ি। মা আমাকে আমাদের যতটুকু সম্পত্তি ছিল তা বিক্রি করে অনার্স পাস করিয়েছে। পরিবারের আর্থিক অবস্থার উপর ভিত্তি করেই অনার্সে পাস করে চাকরিতে যোগ দিয়েছিলাম। একটু আগে আমার চাকরিটি চলে গেল। কি করবো আমি এখন? আবার কি ওই অফিসে যাব? গিয়ে আগে অফিসে বসার সঙ্গে কথা বলবো? না থাক, যেখানে আমাকে বের করে দিয়েছে সেখানে কোন মুখে আমি যাবো? আগের বস তেমন করেনি, নতুন একটা কাজ করতে হবে আমাকে। এসব ভাবতে ভাবতেই কখন যে বিকেল হয়ে গেছে নিজেও জানি না। চলে আসলাম বাসায়। আমি আর আমার কলিগ জয় মিলে এই বাসাটা আমরা ভাড়া নিয়েছি। কিছুদিন আগেই ওর সাথে আমার পরিচয় হয়েছে। বাসায় এসে শুয়ে আছি, এমন সময় ছোট বোন ফোন দিল। ফোনটা কেটে দিয়ে কলটা ব্যাক করলাম। হ্যালো রিয়া। ভাইয়া কেমন আছিস? ভালো রে, তুই আর মা কেমন আছিস? ভালো, কিন্তু মায়ের তো সব ওষুধ প্রায় শেষের পথে। আর কদিন যাবে? একদিন। ও চিন্তা করিস না, আমি টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো? বল। বলছিলাম কি, আমি তো কলেজে উঠেছি, তাই তাই কি বল? না মানে একটা স্মার্টফোন কিনে দিলে। ও ফোন নিবি? হুম, তোর কাছে টাকা না থাকলে দিতে হবে না। কিছু বলিস না, তুই এই প্রথম কিছু চাইলে আমার কাছে আর আমি না করব? আচ্ছা কিনে দেবো। আচ্ছা রাখছি তাহলে, আর টাকা তাড়াতাড়ি পাঠাস। মায়ের খেয়াল রাখিস। কথাটা বলেই ফোনটা কেটে দিলাম। আজকে প্রথম রিয়া আমার কাছে কিছু চাইলো। রিয়ার বয়স এখন 16 বছর হবে। এই 16 বছর বয়সে আজকে প্রথম আমার কাছে কিছু চাইলো। কি করে ওকে না করি? কেমন হচ্ছে বলি যে আমার চাকরিটা আর নেই। এদিকে মাসের শুরুতেই চাকরিটা নেই। কি করে রিয়ার জন্য একটা ফোন কিনবো আমি? চাকরি থাকলে সহজে কিনে নিতে পারতাম। কাছে আছে মাত্র 5,600 টাকা। মায়ের ওষুধ কিনতে লাগবে 2,000 টাকা। বাজার খাওয়ার জন্য কম করে হলেও 3,000 টাকা তো লাগবেই। তাহলে আমার কাছে টাকা থাকবে মাত্র 600 টাকা। তাহলে রিয়ার জন্য ফোন কীভাবে কিনবো? এইসবই ভাবছি। এমন সময় জয় চলে আসলো অফিস থেকে। জয় জানে না যে আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। কি রে, দুপুরের পর অফিসে দেখলাম না কেন? আর দেখতে পাবি না রে। কেন, কি হয়েছে? আমাকে বরখাস্ত করেছে আর বলেছে আমার নাকি ওই কাজ করার কোনো যোগ্যতা নেই। কে বলেছে? বস। আরে বস তো অফিসে আসেনি, আজকে তার মেয়ে এসেছিল। আর বস কালকে এসে সবাইকে তার মেয়ের সাথে পরিচয় করিয়ে দেবে। ও তো আমাকে বরখাস্ত কেন করলো? জানি না তো, দেখি এই কালকে স্যারের সাথে কথা বলবো। আচ্ছা। আমি রাত 8টার দিকে বাসায় 5,000 টাকা পাঠিয়ে দিলাম। তারপর রিয়াকে ফোন দিলাম। হ্যালো। হ্যাঁ বোন, টাকা পাঠিয়ে দিয়েছি। আর আমি কিছুদিন পর তোর জন্য ফোন কিনে বাড়িতে আসবো। ওকে আচ্ছা, রাখলাম। হ্যাঁ ভালো থাকিস। চলে আসলাম বাসাতে। বাসায় এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে আর তাড়াতাড়ি উঠলাম না। জয় সকালে উঠে চলে গেল অফিসে। আমি শুয়ে থাকলাম। ওদিকে অফিসে আগের পর আজকে অফিসে এসেছে। এসেই সবাইকে একসাথে হলরুমে ডাকলো। এক এক করে সবাই চলে আসলো। সবার পর স্যার আসলেন। এসেই আপনাদের সবাইকে এখানে ডাকার একটাই কারণ আছে, তা হলো কালকে থেকে আমি আর অফিসে আসবো না। কালকের থেকে আমার একমাত্র মেয়ে আসবে অফিসে। একজন বলে উঠল, স্যার তাহলে ম্যাডামের সাথে পরিচয় করিয়ে দিন। ওকে দিচ্ছি। জি আসছি। এই হলো আমার মেয়ে রিমি, আর এই আজ থেকে তোমাদের বস। ওয়েলকাম ম্যাম। স্যার তারপর রিমিকে সবার সাথে পরিচয় করে দিতে লাগলো। সবার সাথে পরিচয় পর্ব শেষ করে স্যার বলে উঠলেন, নীলকে দেখতে পাচ্ছি না, নীল কই? স্যার, নীলকে তো ম্যাম কালকে বের করে দিয়েছে। কেন? নীলের নাকি অফিসের কাজ করার যোগ্যতা নেই। কেন বলছে এসব? জি ম্যাম বলেছে। এক্ষুনি নীলকে ফোন দিয়ে অফিসে আসতে বলো। জি স্যার। আজকের মতো যে যার কাজে যান। আসলে স্যার আমাকে একটু বেশি ভালোবাসে, কারণ আমি তার কাছে অনেক সাহায্য করেছি। জয় বাইরে এসে আবার আমার কাছে ফোন দিল। জয় বল। আরে তাড়াতাড়ি অফিসে চলে আয়। কেন, কি হয়েছে? আরে বেটা, তোর চাকরি এবার ফিরে পেয়েছিস তাই। কি বললো তোকে? স্যার নিচে বলেছে। ও আচ্ছা, আমি এক্ষুনি আসছি। চলে আসলাম অফিসে। এসেই নিজের ডেস্কে এসে কাজ করছি। তেমন সময় পিয়ন এসে বলল যে স্যার নাকি আমাকে ডেকেছে। আমি সোজা স্যারের কেবিনে ঢুকে পড়লাম। আপনারা হয়তো ভাবছেন যে অনুমতি কেন নিলাম না, কারণ স্যারই আমাকে অনুমতি নিতে বারণ করেছেন।
ভেতরে গিয়ে দেখি স্যার সোফায় বসে আছেন, আর স্যার চেয়ারের পাশেই একটা মেয়ে পাশে ফাইল ঘাটছে। আমি বললাম, স্যার আমাকে ডেকেছিলেন? আরে নীল, আসো, বসো চেয়ারে। জি বলুন। আসলে কালকে না বুঝে তোমার নতুন বস তোমাকে বরখাস্ত করেছিল, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। স্যার কি বলছেন আপনি? মানুষ মাত্রই তো ভুল হওয়াটি স্বাভাবিক, এতে মাপ চাওয়ার কি আছে? কিছু মনে করো না বাবা। না স্যার, কিচ্ছু মনে করিনি। আচ্ছা বাদ দাও। আর এই হলো আমার মেয়ে রিমি, তোমাদের নতুন বস। হ্যালো ম্যাম। আমি হাতটা বাড়ি দিয়ে বললাম। ম্যাম পেছনে ফিরে আমার দিকে তাকাতেই আমি অবাক। আমি সাথে সাথে হাতটা সরিয়ে নিলাম। আমি কাকে দেখছি? এই মেয়ে এখানে এলো কি করে? আমি অবাক হয়ে রিমি ম্যামের দিকে তাকিয়ে আছি। তা দেখে স্যার বললেন, তোমরা কথা বলো, আমি বাসায় চলে গেলাম। আচ্ছা বাবা যাও। স্যার চলে গেলেন। আমি উঠে চলে আসবো এমন সময়, আপনি কোথায় যাচ্ছেন মিস্টার নীল? না মানে আমার কাজ আছে। ওই, তোকে আমি যেতে বলছি। না। আমি আবার চেয়ারে বসতে বসতে কথাটা বললাম। তোর তো সাহস কম না, সামান্য কর্মচারী হয়ে মালিকের সামনে বসিস। সরি ম্যাম। চলে যা, গিয়ে কাজ কর। জি ম্যাম। চলে আসলাম নিজের ডেস্কে। এসে চেয়ারে বসে বসে ভাবছি যে আমার আর এই অফিসে বোধহয় চাকরি করা হলো না। কারণটা হলো ম্যাম। হ্যাঁ, ম্যাম তিনি আমাকে এই অফিসে কাজ করতে দেবেন না। আসলে ম্যাম মানে রিমি হলো আমার এক্স জিএফ। আজ থেকে প্রায় 3 বছর আগে ওর সঙ্গে আমার ব্রেকআপ হয়। আমি ব্রেকআপটা করেছি কারণ হলো রিমিরা অনেক ধনী, তাদের টাকা পয়সার অভাব নেই। আর আমি রিমিকে প্রচণ্ড ভালোবাসতাম, এখনও বাসি। রিমিও হয়তো আমাকে ভালোবাসতো। আমি রিমির সাথে ব্রেকআপ করি কারণটা হলো আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। মনে পড়ে গেল রিমির সাথে শেষ দিন দেখা করার কথাটা। দিনটি ছিল সোমবার। আমি সেই দিন ক্লাস শেষ করে রিমিকে নিয়ে বাসের জারুল গাছের তলে চলে গেলাম। এখানটা কেউ আসে না। আমি বলতে শুরু করলাম, সরি রিমি, আমি আর এই সম্পর্কটা রাখতে পারবো না। দূর, দেখো সব সময় আমার ফাজলামো ভালো লাগে না। আমি সিরিয়াসলি বলছি, মজা করো না তো। আমি অন্য একজনকে ভালোবাসি, তোমাকে আমার আর ভালো লাগে না। কথাটা আমি মিথ্যে বললাম। আমি শুধু রিমিকেই ভালোবাসি। কি বলছো তুমি? অন্য একজনকে ভালোবাসো মানে? আমি রুষাকে ভালোবাসি। আমি বিশ্বাস করি না, আমাদের 2 বছরের রিলেশন এটা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কেন এমন করছো? আমি কিছুই বলতে পারবো না। আজকে থেকে তুমি তোমার মতো চলবে আর আমি আমার মতো। চলে আসলাম রিমির কাছ থেকে। পেছন থেকে ও অনেক ডেকেছে, তবুও শুনে নাচনা ভান করে চলে আসলাম। রিমিকে কিছু বলার সুযোগও দিলাম না। আসলে আমি রুষাকে ভালোবাসি না, রিমিকেই ভালোবাসি। আর রিমির ভালোর জন্যই রিমিকে মিথ্যে বলে ব্রেকআপ করলাম। কারণ হলো রিমির বাবার অনেক টাকা আছে। আমার মতো একটা গরিব ছেলের সঙ্গে কখনোই তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবেন না। রিমির বাবার অনেক টাকা, আমার সাথে রিমির বিয়ে দেবে না বলেই আমি রিমির ভালোর জন্য ব্রেকআপটা করে আসছি। আমি রিমির ভালোর জন্যই বললাম, কারণ পর যদি তার বাবা আমার সাথে বিয়ে না দেয় তাহলে রিমি নিজেকে শেষ করে দেবে। তাই আমি মিথ্যে বলে ব্রেকআপ করলাম। হঠাৎ করে জয়েরটাকে বাস্তবে ফিরলাম। তার মানে এতক্ষণ আমি ধান্দা দেখছিলাম। জয় বলতে লাগলো, কিরে, দুপুর হয়ে গেছে, খেতে যাবি না? আরে না রে, আজকে ওইটা কাজ জমা পড়ে আছে, দেরিতে আসি তো, তাই বেশ কয়েকটা ফাইল জমা পড়ে আছে। আরে খেয়ে এসে কাজ করিস। তুই যা, আমি পরে খেয়ে আসবো। আচ্ছা। জয় চলে গেল আর আমি কাজে মন দিলাম। একটু পর আমার পাশের ডেস্কে অরণি নামের মেয়েটা বলল, কি ব্যাপার নীল সাহেব, খেতে যাবেন না? আজকে খাওয়া হবে না, কয়েকটা কাজ এখনো পড়ে আছে, পরে যাব। ও আচ্ছা। অরণি চলে গেল আর আমি আমার কাজে মনোযোগ দিলাম। তারপর আমি কাজ করতে করতে সব ফাইলগুলো প্রায় শেষই করে ফেলেছি, আর মাত্র একটা ফাইল আছে। এদিকে খুব খিদে লেগেছে, তাই ভাবলাম আর তো মাত্র একটা ফাইল আছে, তাহলে ক্যান্টিন থেকে কিছু একটা খেয়ে আসা যাক, পরে শেষ করব। চলে আসলাম ক্যান্টিনে। এই সময় ক্যান্টিনে কোনো মানুষ থাকে না, প্রায় 4-5 জনের মতো আছে। আরে অরিনকে দেখছি এখনও আছে, যাই ওর সঙ্গে গিয়ে কিছু বসে খেয়ে নিই। চলে গেলাম অরিনের কাছে গিয়ে, কী ব্যাপার, আপনি এখনও কাজে যাননি? আমি তো আবার আসলাম কফি খেতে। আপনিও লাঞ্চের পর খেয়ে কাজ করে আবার কফি খেতে আসছেন নিশ্চয়ই? আরে না, লাঞ্চ করতে আসলাম। কি 5টা বাজে আর এখনো লাঞ্চ করেননি? কটা বাজে? 5টা বাজে, এতক্ষণ খালি কাজই করলেন? আচ্ছা, আপনি কি খাবেন? আমি অর্ডার দিচ্ছি, আপনারটা দেন। আচ্ছা। তারপর আমি আমার খাবারটা অর্ডার দিলাম। খাবার খেয়ে চলে এলাম, এমন সময় দেখি রিমি মানে ম্যাডাম আমার দিকেই আসছে। তারপর আমার ভাবনাকে সত্য প্রমাণ করে দিয়ে আমার কাছে এসে বলল, কি ব্যাপার নীল সাহেব, আপনি এখানে? আপনাকে যে কাজটা দিয়েছিলাম তা শেষ করেছেন? জি না মানে ম্যাম, কি বলছেন, ভালোভাবে বলেন। আর একটা ফাইল বাকি আছে।
তাহলে আপনি এখনো এখানে বসে বসে মেয়েদের সাথে আড্ডা দিচ্ছেন? না মানে ম্যাম, খুব খিদে লেগেছে তো, তাই খেতে আসলাম। এই, এটা তোর বাপের অফিস যে যখন তখন খেতে আসবি, মেয়েদের সাথে আড্ডা দিবি? আসলে ম্যাম দুপুরে 10 মিনিটের মধ্যে যেন আমি আমার টেবিলে ফাইলটা পাই। ম্যাম আমি খেয়েই ফাইলটা নিয়ে আসছি। খেতে হবে না, আমার এক্ষুনি চাই। খাবারটা তো চলে এসছে, খেয়ে নিই না। তোর খাবার আমি খাওয়াচ্ছি। বলি ম্যাম আমার খাবারটা নিয়ে নিচে ফেলে দিল। আর অরণি আমার পাশে বসে সব দেখছে আর শুনছে, কিন্তু কোনো কথা বলছে না। অরণি কিছু বললে তার চাকরিটা নিয়ে টানটানি বেজে যাবে, তাই হয়তো সে চুপ করে আছে। আমি চলে আসলাম ওখান থেকে, খুব কান্না পাচ্ছে। একটু ভালো মতো দুবেলা খাবারের জন্য কাজ করি, আর আজকে সামনে থেকে সেই খাবারটাই ফেলে দিল। আমি জীবনে কখনো খাবার নষ্ট করি না, কারণ আমি এখন বুঝি যে খাবারের জন্য কত কষ্ট করতে হয়। না যাই, ফাইলটা শেষ করে ম্যাডামের কাছে যাই। ডেস্কে এসে ফাইলটা শেষ করে ম্যাডামের কেবিনে চলে এলাম। তারপর সেখানে গিয়ে সব কটা ফাইল জমা দিয়ে আমি আবার আমার ডেস্কে এসে বসে পড়ি। এমন সময় পিয়ন ডাকছেন, ম্যাম নাকি আমাকে ডেকেছে। তাই আমি চলে আসলাম ম্যামের কাছে। ম্যাম ডেকেছিলেন আমাকে? বসেন। জি ম্যাম। তারপর ম্যাম আমার সাথে যা করলো তা আমি কখনো কল্পনাতে ভাবতে পারিনি। সবার সামনে ম্যাম আমার তৈরি করা ফাইলগুলোতে ইচ্ছা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যা বসিয়ে দিয়ে ফাইলটাতে ভুল করে দিল। তারপর ম্যাম আমাকে তার কেবিন থেকে বাইরে নিয়ে এসে সবার সামনে আমাকে কয়েকটা চড় মারল। আমি তো জ্বর খেয়ে চুপ হয়ে আছি, সবাই আমার দিকে তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না। সবাই হয়তো মনে মনে ভাবছে যে নতুন ম্যামের সঙ্গে হয়তো আমি বেয়াদবি করেছি, তাই হয়তো মারছে। কিন্তু নীল তো কোনো বেয়াদবি করে ছেড়ে না, তাহলে ওকে কেন মারছে? আপনারা সবাই ভাবছেন যে আমি কেন নীল সাহেবকে মারলাম। তাহলে শুনুন, দেখুন এই ফাইলগুলো দেখুন। আমার তৈরি করা ফাইলগুলো সবাইকে দেখিয়ে বলল, আমাদের এতদিনের পরিশ্রম এভাবে নষ্ট করলেন? আমি না হয় আপনাকে ভুল করে অফিস থেকে বের করে দিয়েছি, তাই বলে এভাবে প্রতিশোধ নেবেন? ম্যাম এটা তো আপনি আমার সামনে ভুল করলেন। আবার কথা বলিস? তোর মতো ছোট লোকের জন্য আমার 5 কোটি টাকা লোকসান হয়ে গেল। 5 কোটি টাকা ওদের কাছে সামান্য পরিমাণ টাকা, রিমিদের কাছে কিছুই না। তা আমাকে অপমান করার জন্য নষ্ট করলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বল, এখন এই টাকাটা কে দেবে? তোর বাপ দিবে না তুই দিবি? ম্যাম ওনাকে বের করে দিন এই অফিস থেকে। না, তা করলে তো আর টাকাটা আসবে না। এক কাজ করেন, আপনি আমার বাসায় কাজ করেন, 1 বছরের মধ্যে 5 কোটি টাকা শোধ করে দেবেন। আর না হলে আমার বাসায় কাজ করবেন। ম্যাম ভুলটা তো আমি করিনি, আপনি তো আমার সামনে বসে আমার ফাইলগুলো তো ভুল করলেন। দেখুন, আমার থেকে প্রতিশোধ নেয়ার জন্য এটা আপনি করেছেন, এখন আবার আমাকে দোষারোপ করছেন। আমার কথা না শুনলে কিন্তু আপনাকে জেলের ভাত খাওয়াবো। কিছুক্ষণ ভেবে বললাম, ঠিক আছে ম্যাম, আমি আপনার বাসাতেই কাজ করব। কারণ মাত্র 1 বছর আমার পক্ষে 5 লক্ষ টাকা জোগাড় করা সম্ভব না, আর সেখানে 5 কোটি। আচ্ছা, তাহলে আমার কেবিনে আসেন। আমাকে বলল, আর আপনারা নিজেদের কাজে মন দিন। আমি বাদে সবাইকে বলল। ম্যাম তার রুমে চলে গেল, পিছন ফের আমিও চলে গেলাম। তারপর ম্যাম আমাকে বলল, তোকে তো মাত্র 1 দিনের আমার বাড়ির চাকর বানিয়ে ফেললাম। ম্যাম আপনি কাজটা ঠিক করলেন না। তুই কি আমার সাথে কাজটা ঠিক করছিলি? ওইটা আর এইটা এক না ম্যাম। তুই কি আমাকে শেখাবি কোনটা ঠিক আর কোনটা বেঠিক? না ম্যাম। শোন, কালকে থেকে তুই আমার বাড়িতে চাকরের কাজ করবি, বুঝলি? আর তোকে একটা জিনিস দেখাই, দেখবি? কি দেখাবেন? যা দেখানো তা তো সবাইকে দেখালেন। আরে ওইটার থেকেও বড় কিছু। ওটার থেকেও বড় কিছু আছে নাকি? দেখ তাহলে। আমার সামনে কিছু ফাইল রাখলো যা আমি তৈরি করেছিলাম, আর ম্যাম সেগুলো ভুল করে দিয়েছিল। ঠিক সেই ফাইলগুলো ম্যাম আগের থেকেই তৈরি করে রেখেছিল। ম্যাম এটা তো ওই ফাইলটা যা আমি করেছিলাম, আর আপনি ভুল করে দিয়েছেন। তোকে অপমান করার প্লাস তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এই প্ল্যানটা করেছিলাম। ও, আমি কিছুই বললাম না, কারণ আমার কিছুই করার নেই। আর শোন, কালকে থেকে আমার বাসায় তোর কাজ। কালকে সকাল সকাল আমার বাসায় চলে আসবি। তারপর অফিস থেকে চলে এলাম সেই জায়গাতে যেখানে আমার মন খারাপ থাকলে চাই সেখানটায় বসে আছি। আমার সময় ফোনটা বেজে উঠল। জয় ফোন করেছে। হ্যাঁ জয় বল। কই তুই? আছি কোনো এক জায়গায়। যেখানে থাকিস না কেন, বাসায় চলে আয়। কেন, কিছু হয়েছে নাকি? আরে না। ও আসছি। চলে আসলাম বাসাতে, এসেই জয়ের সঙ্গে কথা বলছি। আজকে অফিসে কি হয়েছিল বল? আরে কিছু হয়নি। তুই কি সত্যি ফাইলগুলো ভুল করেছিলিস? আমি কি কখনো ফাইল ভুল করার ছেলে? ম্যাম শুধু শুধু তোর সাথে এমনটা কেন করে? আছে কোনো এক কারণ। একটা প্রশ্নের উত্তর দিবি? বল। তুই কি ম্যামের সাথে আগে থেকে পরিচিত? আমাকে একটু পুরো কাহিনীটা বলবি? তাহলে শোন। তারপর ম্যামের সাথে আমার রিলেশন থেকে শুরু করে
ব্রেকআপ পর্যন্ত সব কথাই ওকে বললাম। আর এখন যা হচ্ছে তা তো তুই সবই জানিস। দেখলাম জয় কান্না করছে। সত্যি রে, তুই এত কষ্ট কেমন করে সহ্য করতে পারিস বলতো? আরে বাদ দে তো সব, চল খেয়ে নি। চল। খেয়ে নিয়ে চলে গেলাম ঘুমোতে, কারণ কালকে সকালে আবার রিমির বাসায় আমাকে যেতে হবে। আজকে আর চোখে ঘুম আসছে না, ভাবতেছি যে কি থেকে কি হয়ে গেল। সকালে কারো ফোনে সপ্তাহে ঘুমটা ভেঙে গেল। ফোন হাতে নিয়ে দেখি যে রিয়া ফোন করেছে। রিয়া, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি রে। মা কেমন আছে? ভালো। কেন ফোন দিচ্ছিস রে? কোনো সমস্যা হয়েছে? না রে, এমনি ফোন দিলাম। আর আমার ফোনটা কবে দিবি রে? আমি কয়েকদিন পর যাব। আচ্ছা, রাখলাম। ভালো থাকিস। মায়ের খেয়াল রাখিস হ্যাঁ? কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর মনে হলো যে আজকে তোর অফিসে যাওয়া লাগবে না, আজকে তো আমাকে ম্যামের বাড়ি যেতে হবে। তবে ফ্রেশ হয়ে খাবার খেলাম, চলে আসলাম ম্যামের বাড়িতে। গিয়ে দেখি যে স্যার বাইরে বসে আছেন। আমাকে দেখি স্যার জিজ্ঞেস করলেন, আরে নীল যে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি বাবা, ভালো। তুমি? স্যার ভালো আছি। স্যারের সাথে কথা বলছি, এমন সময় রিমি মানে ম্যাম নিচে আসলো। আমাকে দেখি বলল, নীল সাহেব কখন আসলেন? এই তো ম্যাম, এক্ষুনি আসলাম। গুড, আসুন আমার কাজগুলো দেখিয়ে দিই। তারপর ম্যাম আমাকে কাজগুলো দেখিয়ে দিল। কাজগুলো দেখে তো আমার কলিজে শুকিয়ে গেল, কারণ কাজগুলো হলো প্রতিদিনের বাজার করা, সিঁড়ি মোছা, জামা কাপড় কাচা ইত্যাদি। আমি শুধু একবার ম্যামের দিকে তাকালাম, দেখলাম যে সে অনেক খুশি, মনে হয় আমার থেকে প্রতিশোধ নিচ্ছে। ম্যাম অফিসে চলে গেল, আমি আমার কাজে লেগে পড়লাম। কাজগুলো করছি, এমন সময় স্যার বললেন, কি ব্যাপার নীল, তুমি এগুলো করছো কেন? স্যার আজ থেকে এটাই আমার কাজ। মানে তো কিছুই বুঝলাম না। বাদ দিন সব। বলো তো। স্যার পরে বলবো একদিন। ওকে। বিকেলবেলা অফিস থেকে ম্যাম বাসায় এলো, আর আমি গিয়ে ম্যামকে বললাম, ম্যাম এখন কি আমি বাসায় যাবো? এত সকালে কেন? রাত 8টায় আপনার ছুটি। ও আচ্ছা। বেশি কিছু বললাম না, কারণ বেশি কিছু বললেই হয়তো আবার কোনো কাজ দিয়ে দেবে। যা, আমার জন্য একটু পানি নিয়ে আয় তো। জি ম্যাম। তারপর আমি ম্যামকে পানি এনে দিলাম। আবার ম্যাম বলতে শুরু করলো, এখন আমার জুতোগুলো নিয়ে পরিষ্কার করে দে। রিমির কথা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম, কারণ আমি তার বাড়ির চাকর বলে কি আমাকে দিয়ে এসব করাবে? রিমি, তুমি কি বলছো এগুলো? আমি তোমার জুতো পরিষ্কার করবো? এত বড় সাহস, তুই আমার নাম ধরে বলিস, তাও আবার আমার মুখে মুখে কথার উত্তর দিস। আর যদি নাম ধরে ডাকিস তাহলে বুঝবি আমি কি জিনিস। বলে রিমি তার জুতো দিয়ে আমাকে মারতে শুরু করলো। প্রায় 5-7টা বাড়ি মারলো, যা আমার গালে নয় আমার কলিজাতে গিয়ে লাগলো। তারপর আবার বলতে শুরু করলো, ওই রাস্তার কুকুর, যা জুতোগুলো পরিষ্কার করে রেখে আমার জন্য চা নিয়ে আয়। জি ম্যাম। তারপর আমি জুতোগুলো পরিষ্কার করে রেখে দিয়ে ম্যামের জন্য চা বানিয়ে নিয়ে আসলাম। ম্যামকে চা দিয়ে আমি সিঁড়ি মুছতে চলে গেলাম, যা সাধারণত মেয়েরা করে। কাজ করতে করতে রাত প্রায় 7:30 বাজে। এমন সময় ম্যাম আমাকে বললেন, আজকে তোর প্রথম দিন, তাই তাড়াতাড়ি ছুটি দিলাম। ওকে ম্যাম, আজকে তাহলে আমি আসি। এদিকে শুনে যা তো। কেন ম্যাম? কি আবার জবাব চাস? না ম্যাম, আসছি। তাড়াতাড়ি আয়। ম্যামের কাছে যেতেই ম্যাম আমাকে একটা চড় দিল। চড়টা এত জোরে মারলো যে আমার গালে তার হাতের 4 আঙুলের ছাপ বসে গেছে। আমি আবার তার দিকে তাকিয়ে থাকলাম। জানিস তোকে কেন মারলাম? না, কথাটা মাথা নেড়ে বললাম। জানিস তোকে কেন মারলাম? আজকে থেকে প্রতিদিন যাওয়ার সময় এটা তো প্রতিদিন পড়বে। কি? এখন যা। চলে আসলাম রিমিদের বাসা থেকে। খুব কষ্ট হচ্ছে, আমার সাথে কেন এমন করছে সে। মন চাইছে এক্ষুনি কোনো গাড়ির নিচে চাপা পড়ে মারা চাই, কিন্তু তা আমি করতে পারবো না, কারণ আমরা মধ্যবিত্ত। আমি মরে গেলে আমার মা ও বোনকে কে দেখবে? তাদের খাওয়াবে কে? কে অর্থ উপার্জন করবে? এইসব ভাবতে ভাবতেই কখন যে বাসার কাছে চলে এসেছি নিজেই জানি না। বাসায় এসে খেয়ে দিয়ে দিলাম একটা ঘুম, কারণ আজকে সারাদিন অনেক কাজ করেছি। পরের দিন আবার ম্যামের বাসায় চলে গেলাম। তারপর সারাদিন কাজ করে 8টার সময় বাসায় আসার সময় একটা চড় খেয়ে আসলাম। আমি কিছুই বলি না, কারণ আমি যে তার লোকসান হওয়া টাকাটা দিতে পারবো না। এভাবেই কেটে গেল 1 মাস। এখনও আমি আমার ছোট বোনটির প্রথম চাওয়াটা পূরণ করতে পারিনি। হ্যাঁ, তাকে এখনও আমি একটা ফোন কিনে দিতে পারিনি। আজকেও ম্যামের বাসায় কাজ করছি, এখন বাসায় চলে যাব। আমার এই মাসে বেতনটা নিতে আমি ম্যামের কাছে গেলাম। ম্যাম, আমি বাসায় যাব। ও ও দাঁড়া। বলি ম্যাম সোফা থেকে উঠে আমাকে একটা চড় মারলেন। চুপচাপ আমি দাঁড়িয়ে আছি, কারণ আমার কিছুই বলার নেই। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাম বললেন, কি হলো, যাচ্ছিস না কেন? না মানে ম্যাম, বেতনটা যদি দিতেন।
কিসের বেতন? এই যে কাজ করছি আপনার বাসায় তারই বেতন। তোর কোনো বেতন নেই। তোর জন্য আমার এতগুলো টাকা লোকসান হয়েছে, তাও আবার বেতন চাস? বেতন না দিলে আমি খাবো কি? আমার বাড়িতে কেমন করে টাকা পাঠাবো আমি? সামনে আমার বোনের পরীক্ষা আছে। আমি জানি না, তুই যা তো। আজকে অনেক কাজ করেছি, মাথা ধরেছে, আর কালকে সকাল সকাল চলে আসবে। বলেই ম্যাম চলে গেল। আমি আর কিছু না বলে চলে আসলাম। আসার সময় দেখলাম স্যার তার রুমে গেল। মনে হয় ম্যামও আমার সব কথা শুনেছে। বসে আছি সেই গাছটা নিচে, যেখানে আমি আর রিমি বসে থাকতাম, গল্প করতাম। সেই জায়গাটা, যেই জায়গাটা বর্তমানে আমার মন খারাপের জায়গা। বসে বসে ভাবছি কি করে চালাবো আমার এই 1 বছর। এই 1 বছরে নাকি কোনো বেতন পাবো না। কি করে বাড়িতে আমি টাকা পাঠাবো, এইটাই ভাবছি। এমন সময় আমার ফোনে একটা ফোন আসলো। দেখলাম রিয়া ফোন করেছে। হ্যাঁ রিয়া, কেমন আছিস? ভালো না রে, মায়ের অবস্থা খারাপ হয়েছে আগের থেকে। ওষুধ খাইয়েছিস? তুই কেমন আছিস? ভালো। ভাইয়া টাকা পাঠাবি কবে? দেখি 2-1 দিনের মধ্যে হয়তো। আচ্ছা, রাখলাম। মায়ের খেয়াল রাখিস। বলি, ফোনটা কেটে দিলাম। এখন চিন্তায় পড়ে গেলাম। রিয়াকে তো বললাম যে কালকে টাকা পাঠাবো। এখন টাকাটা পাবো কোথায় আমি? চাকরিটাও তো ছাড়তে পারছি না। চাকরি ছাড়লে তো আমাকে জেলে যেতে হবে, কারণ রিমি আমার কাছ থেকে স্বাক্ষর নিয়েছে। চলে আসলাম বাসাতে। তারপর খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন কাজে গেলাম। যাওয়ার সময় ঠিক করে নিলাম যে আজকে রাত থেকে অন্য কোথাও কাজ করব, মানে দিনে রিমিদের বাসাতে আর রাতে অন্য কোথাও, কারণ আমাকে আমার পরিবার চালাতে হবে। তারপর ম্যামের বাসায় আসতেই ম্যাম অফিসের উদ্দেশ্যে চলে গেল। তারপর স্যার আমাকে ডাক দিল। নীল, ধরো তোমাকে তোমার ম্যাম এই খামটা দিয়ে গেল। স্যার কি আছে এতে? জানি না, তুমি দেখো, আমি গেলাম। তারপর স্যার চলে গেল আর আমি খামটা খুলতে লাগলাম। খামটা খুলেই তো আমি অবাক হয়ে গেলাম, কারণ খামের মধ্যে আর কিছু ছিল না, ছিল আমার এই মাসের বেতনটা। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ আমি যতদূর জানি রিমি যেটা না করে সেটা আর কখনো হ্যাঁ করে না। তাহলে কি এই টাকাটা স্যার নিজের থেকে দিল আমাকে? তারপর টাকাগুলো গুনে দেখলাম মোট 25,500 টাকা আছে, যা আমার অফিসের বেতনের চেয়েও 5,000 টাকা বেশি। তারপর টাকাগুলো রেখে আমি আমার নিজের কাছে মন দিলাম। আজকে অনেক খুশি লাগছে, কারণ আমি আমার একমাত্র ছোট বোনের প্রথম চাহিদাটা এবার পূরণ করতে পারবো। সারাদিন কাজ করলাম। সন্ধ্যার সময় ম্যাম বাসায় আসলো। তারপর এই, এদিকে আয়। ম্যাম আমাকে বলল। জি ম্যাম, বলুন। যা, আমার জন্য পানি নিয়ে আয়। জি। তারপর পানি নিয়ে আসলাম। ম্যামকে পানি দেওয়ার পর আবার বলতে লাগলো, শোন, 2 দিন তোর কাজের ছুটি দিলাম। সত্যি ম্যাম? এই 2 দিন আমি আর বাবা আমাদের গ্রামের বাড়ি যাব বিয়ে খেতে। ওকে ম্যাম, আমি এই সুযোগ একটু বাড়ি থেকে উড়ে আসি। আমি এই 2 দিনের প্রতিশোধ পরে নিব। অনেক বছর হলো গ্রামের বাড়ি যাই না, তাই এবার যাচ্ছি। কিসের প্রতিশোধ ম্যাম? আমি ভেবে রেখেছিলাম এই 2 দিন বাসা থেকে বের হব না, সারাদিন শুধু তোকে অপমান করব, মারবো, ইত্যাদি করতে চেয়েছিলাম। ও যাক বাবা, তাও 2 দিনের ছুটি পেলাম। খুশি হওয়ার কিছু নেই, বাড়ি থেকে ঘুরে এসে তোর খবর করব। এখন এদিকে আয়। ম্যামের কাছে গেলাম। অবাক হলাম। আজকে সহ বাকি 2 দিনের 2টা দিয়ে দিলাম, এখন চলে যা। ওকে। চলে আসলাম মন খারাপ করে, কারণ এতদিন আসার সময় মাত্র একটা করে চড় দিত, তা থেকে আমার গালটা লাল হয়ে 4 আঙুলের চাপ পড়ে যেত। আর আজকে একসঙ্গে 3টে চড় মেরেছে। যাই হোক, 2 দিনের ছুটি তো পেয়েছি। আমি একটা ছুটির কথা বলতে চাইছিলাম, কিন্তু ম্যামই তো না চাওয়ার আগেই ছুটি দিয়ে দিল। যাই হোক, ছুটি তো পেয়েছি। চলে আসলাম বাসায়। সেখান থেকে এসে নিজের কাপড় গুছিয়ে জয়কে বলে বাড়ির উদ্দেশ্যে বের হলাম। এখন বাজে রাত 9টা। গেলাম মোবাইল শোরুমে। অনেক খোঁজাখুঁজি করে বোনের জন্য একটা স্মার্টফোন কিনলাম। তারপর রিয়া ও মায়ের জন্য কয়েকটা জামা কাপড় কিনলাম। তারপর সোজা চলে আসলাম বাসে। আমার পাশের সিটটা ফাঁকা পড়ে আছে, আমার সিটটা জানলার কাছে। আমি চুপ করে বসে পড়লাম। তারপর দিলাম রিয়ার কাছে ফোন, কিন্তু ফোনটা তো বন্ধ বলছে। মনে হয় তার ফোনে চার্জ নেই। যাই হোক, ব্যাগ থেকে হেডফোনটা বের করে আতিফ আসলামের পেহলি দফা গানটা ছেড়ে দিয়ে চোখটা বন্ধ করে গানটা ফিল করতে লাগলাম। গানটা আমার খুবই পছন্দের। অনেকক্ষণ থেকে বাসে বসে আছি, কিন্তু বাস ছাড়ার নামই নেই। এমন সময় একটা মেলি কণ্ঠে বলে উঠল, আপনি কি একটু এই পাশের সিটে বসবেন? আমি তো মেয়েটার দিকে তাকে অবাক, কারণ মেয়েটার কেউ না, মেয়েটা হলো স্বয়ং রিমি। কি হলো, কিছু বলছেন না কেন? মনে হয় আমাকে দেখতে পায়নি। বুঝতে পারেন বলেই উঠে দাঁড়ালাম। এবার বাইরের আলো এসে পড়েছে আমার মুখে, আর রিমি আমার মুখের দিকে তাকিয়ে তো অবাক, কারণ সে হয়তো ভাবতেই পারেনি যে আমি পাশে থাকবো।
খান বাসটা যাবে বগুড়াতে। তারপর আমি উঠে গিয়ে রিমিকে আমার সিটে বসতে দিলাম। সেও বসে গেল। কারো মুখে কোনো কথা নেই। আমি আবার আগের মতো করে গানটা ছেড়ে দিয়ে চোখটা বন্ধ করে নিলাম। এদিকে রিমি ভাবছে আমি এখানে কেন, আর ও বগুড়ার পাশে কী করছে। আমাকে তো কখনো বলেনি যে ওর বাসা বগুড়াতে। যাই হোক, আজকে ওর থেকে কিছু প্রতিশোধ নেওয়া যাবে। আমি গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা জানি না। হঠাৎ করে গালে কে যেন একটা চড় মারল। চড়ের শব্দে অপর পাশে লোকজন তার ফোনের ফ্ল্যাশটা অন করলো কি হয়েছে তা জানার জন্য। আমি তো অবাক, কারণ চড়টা আমার গাড়ি পড়ল। পাশে তাকে দেখি রিমির আগে ফুসছে। হঠাৎ করে পাশে একজন বলে উঠল, কি হয়েছে আপু? দেখুন এই অসভ্য লোকটা আমার সাথে। বলি কান্না করে দিল। কি করছে সেটা বলুন তো, তারপর দেখুন ওকে কি করি। আমার ঠোঁটে বলেই কান্না শুরু করলো। লোকটা দেখলো ঠোঁটের লিপস্টিক এলোমেলো করা। কি বাসের মধ্যে ইপটিজিং? আমি কিছুই বুঝতে পারছি না। আপনারই বিচার করেন। আপনি আমার সিটে বসেন, পর দেখুন আমরা কি করি। তারপর রিমি ওই লোকটা সিটিকে বসলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। লোকটি এসে আমার কলারটা ধরে বলতে শুরু করলো, কি রে বাসের মধ্যে এগুলো করিস? কি করছে ভাই? আর আপনি আমার কলারটা কেন ধরছেন? বাসের মধ্যে এফটিচিং করে বলছিস কি করছিস? কি বলছেন এগুলো? আমি তো কিছুই করিনি। তাহলে তোর ঠোঁটে লিপস্টিক কেন? কি? কুত্তার বাচ্চা! বলি দুটো চড় দিল। আর পাশে তাকিয়ে দেখলাম যে সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। আসলে দোষ এদের না, যারা এইসব কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছে দোষ তাদেরই। আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। আমি রিমির দিকে তাকালাম, দেখলাম সে আনন্দ পাচ্ছে। আমাকে কখনো কেউ এমন ভাষায় গালাগালি দেয়নি। আমি তখন কিছু না বলে নিচে সেটে এসে নিচের দিকে তাকিয়ে থাকলাম। আর একবারও রিমি বা অন্য কারোর দিকে তাকায়নি। রিমির ওপর একটা রাগ উঠে গেল। রাত প্রায় 4টার সময় বাস থেকে নেমে পড়লাম। তারপর দেখলাম যে রিমিও আমার পিছু পিছু নামলো। আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমি আমার বাড়ির রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। রিমি ওখানে দাঁড়িয়ে কাকে যেন ফোন দিল। হঠাৎ করে একটা কালো রঙের প্রাইভেট কার আসলো, এসে আমার সামনে দাঁড়ালো। তারপর রিমি কারের মধ্যে থেকে মাথা বের করে পড়ল। কেমন দিলাম? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। এর থেকে আরো বেশি দিব তোকে আমার বাড়িতে, আর আগে দেয়া কষ্টের থেকে বেশি দিব। বলেই সে চলে গেল। আর আমি আমার মতন হাঁটতে হাঁটতে বাসে চলে আসলাম। আসলে আমার বাড়ি বগুড়া স্ট্যান্ড থেকে একটু দূরেই, আর এত রাতে কোনো গাড়ি পাওয়া যায় না এখানে। তাই হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। বাসে এসে কলিং বেলটা বাজালাম। তারপর কিছুক্ষণ পর রিয়া এসে দরজা খুলে দিল। দিয়েই আমাকে দেখে জড়িয়ে ধরলো। তারপর বলতে শুরু করলো, কিরে ভাইয়া, কেমন আছিস? হ্যাঁ রে, ভালো আছি। তুই কেমন আছিস? ভালো। আর তুই আসবি আগে বলিসনি কেন? তোর তো ফোনটা অফ ছিল, তাই বলতে পারিনি। আসলে কালকে কারেন্ট ছিল না, আর ফোনেও চার্জ ছিল না। ও, মা কোথায়? নামাজ পড়ছে। আমাকে কি বাইরে দাঁড় করে রাখবি নাকি ভেতরে ঢুকতে দিবি? আয় আয়। তারপর আমি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে মায়ের রুমে গেলাম। তারপর, মা কেমন আছো? ভালো। তুই কখন আসলি আর কেমন আছিস? এই তো মা, ভালো। আর একটু আগেই আসলাম। একটু দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, কই যাবি আবার? এমনি আসছি। তারপর আমি আমার রুমে এসে আমার ব্যাগটা নিয়ে মায়ের রুমে চলে গেলাম। তারপর, মা এটা তোমার জন্য। মায়ের জন্য আমি শাড়িটা মাকে দিলাম। এগুলো আনার কি দরকার ছিল? আমার মন চেয়েছে তাই এনেছি। এখন বলো কেমন হয়েছে? ভালো। রিয়া রুমে ঢুকতে ঢুকতে বলল, আমার জন্য কি এনেছিস? উপস, সরি রে, তোর জন্য কিছু আনতে ভুলেই গেছি। কথাটা মজা করে বললাম। ও আয়, খেতে আয়। বলেই চলে যেতে লাগলো। কারোর জন্য ফোন আর জামা এনেছি। সে যদি না নিতে চায় তাহলে আমার কিছু করার নেই। কি, তুই সত্যি আমার জন্য ফোন ও জামা নিয়ে এসেছিস? হ্যাঁ রে, তুই জীবনে প্রথম আমার কাছে কিছু চাইলি, আর আমি না করতে পারি? কই দে দেখি। তারপর আমি রিয়ার হাতে ফোন আর জামা তুলে দিলাম। এগুলো পেয়ে রিয়া তো অনেক খুশি হয়েছে। তারপর আমি কিছু খেয়ে ঘুমাতে গেলাম। সকাল প্রায় 12টার কাছাকাছি। আমি উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম আমাদের বাড়ির ছাদে। এই বাড়িটাই আমাদের শেষ সম্বল। এটা বাবা থাকতে বানিয়েছিলেন। ছাদে গিয়ে আমি এক কোণায় বসে আছি। হঠাৎ মনে হলো রিমির বলা কথা। এত কষ্ট দিও নাকি তার এখনো মনটা ভরেনি। বলে কি না, সবে তো তোমাকে কষ্ট দেওয়া শুরু। এইসবই ভাবছি। এমন সময় পাশের বাসায় নজর গেল। দেখলাম বাড়িটা খুব সুন্দর করে সাজানো, মনে হয় কারো বিয়ে হবে। আসলে আমি এখানে বেশি কাউকে ভালো মতো চিনি না, কারণ আমি ছোটো থেকেই বড় হয়েছি প্রায় বাইরে পড়াশুনো করে। তারপর আরও কিছুক্ষণ সেখানে থেকে ছাদ থেকে নেমে আসলাম। তারপর ফ্রেশ হয়ে আমার রুমে এসে শুয়ে আছি। এমন সময় রিয়া এসে বলে গেল যে মা নাকি আমাকে ডাকছে। আমিও মায়ের কাছে গেলাম।
মা বলল, বাবা, তোর পাশের বাসার মিনা আন্টির মেয়ের বিয়ে হচ্ছে, আমাদের সবাইকে দাওয়াত করে গিয়েছে। কোন মিনা? তুই চিনবি না? ওকে, যাব। তারপর বিকেলে আমি, মা আর রিয়া মিলে 3 জনে বিয়ে বাড়িতে গেলাম। সেখানে গিয়ে মা গেল মিনান্টির কাছে, রিয়া গেল বোনের কাছে, আর আমি একা একা একটা চেয়ারে গিয়ে বসে পড়লাম। তারপরে ফোন টিপছি। একটু পর রিয়া আর তার কিছু ফ্রেন্ড আমার কাছে আসলো। তারপর রিয়া বলতে শুরু করলো, ভাইয়া, এরা হলো আমার কলেজ ফ্রেন্ড আর এই হলো আমার বেস্ট ফ্রেন্ড সুমি। হুম। আচ্ছা, আমি একটু আসছি। বলেই রিয়া চলে গেল, আর সঙ্গে রিয়ার ফ্রেন্ডগুলো। আমি একাকি বসে আছি। তারপর মা আসলো, আর তার সাথে মায়ের বসে একটা মহিলাও আসলো। মা বলতে শুরু করলো, নীল, এটাই তোর মিনা আন্টি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো, তুমি কেমন আছো? জি ভালো। আসো আমার সাথে, আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই। লাগবে না আন্টি? আরে আয় তো। হুম। তারপর আন্টি তার মেয়ে ও স্বামীর সাথে আপনাকে পরিচয় করে দিল। আর তার মেয়ে হলো সুমি ও মিমি। সুমি ছোট আর মিমি হচ্ছে বড়। আজকে মিমির বিয়ে। তারপর আন্টি সুমিকে বলল আমার সাথে সাথে থাকতে, আর সুমি তো তাতে খুব খুশি হলো। তারপর সুমি বলল, আমি রিয়ার সাথেই পড়ি। ও ভালো তো। আচ্ছা, আপনি কি কিছু খেয়েছেন বিয়েতে এসে? একটু আগেই তো আসলাম। কি এখনো খাননি? চলেন খেয়ে আসবেন। এত তাড়াতাড়ি কি করে খাবো? আমার না খুব ক্ষুধা লেগেছে। তো গিয়ে খেয়ে নিন। আপনি না খেলে তো আমি খাবো না। আমার খাওয়ার সঙ্গে আপনার কি সম্পর্ক? আরে মা আপনার সাথে থাকতে বলেছে তো তাই। আপনি খেয়ে আসুন, আমি পরে খাবো। মান সম্মান একটা ব্যাপার আছে না? এত তাড়াতাড়ি কি করে খাই? থাক, আমিও খাবো না। তার থেকে এক কাজ করি কেমন? কি? চলেন বাইরে থেকে ফুচকা খেয়ে আসি। আরে আপনি জানতো আমি এখানে বসে আছি। আপনার কাছে দুটো রাস্তা আছে, এক আমার সাথে ফুচকা খাওয়া, আর 2 হলো এখানে খাওয়া বিয়ে বাড়ির। মানে কি? কিছু না, যে কোনো একটাতে রাজি হয়ে যান। মনে মনে বলছি, তোর কি বানের বাজারে বললাম, এই মেয়ে আমার সাথে এমন করছে কেন? যেতে পারি, বাট একটা শর্তে। কি বলেন? রিয়াকে নিয়ে আসুন। কেন? রিয়াও যাবে আমাদের সঙ্গে ফুচকা খেতে। ওকে, নিয়ে আসছি। সুমি চলে গেল রিয়াকে আনতে। আর এদিকে বিয়ে বাড়িতে বরপক্ষের সকল লোকজন চলে এসছে। আমি স্টেজের সামনে সিটে বসে বসে সুমিদের অপেক্ষা করছি। এমন সময় সুমি আমাকে বলল, চলেন নিয়ে আসছি। ভাইয়া, তুই নাকি ফুচকা খাওয়াবি? চলো। তারপর আমি, রিয়া আর সুমি বাড়ির বাইরে ফুচকার দোকানে ফুচকা খেতে গেলাম। এমন সময় দেখলাম রিমিও এখানে। তা দেখে মনটাই খারাপ হয়ে গেল, কারণ আমি আজকের দিনের জন্য রিমির থেকে সব কষ্ট ভুলে থাকতে চেয়েছিলাম। এখন আবার সেই সামনে পড়ে গেল। আমি চুপচাপ রিয়ার হাতটা ধরে আমার কথা মতো চলতে লাগলাম। এমন সময় দেখলাম রিমিও আমাকে দেখছে। সে হয়তো অবাক হয়েছে আমি এখানে কেন, এইটা ভেবে। আমি সেদিকে খেয়াল না করে বাইরে চলে আসলাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে আবার রিয়ার হাতটা ধরে চলে আসলাম। আসার সময় দেখলাম রিমি আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চুপচাপ গিয়ে একটা ফাঁকা চেয়ারে বসে পড়লাম। রিয়ার সুমি চলে গেল বরের কাছে। আমি চুপচাপ বসে ফোন টিপছি। এমন সময় রিমি বলতে লাগলো, তুই সারাক্ষণ মেয়েদের সাথে থাকিস কেন? কই, আরে ওটা তো আমার, বলতেই দিল না। থাক, আর বলতে হবে না। এটা কার বিয়েতে আসছিস? আমার প্রতিবেশীর। মানে তোর বাসা কই? কেন, বাসটাই তো। আমাকে নিয়ে তোর বাসায় যাবি না? আপনি আমার মতো একটা চাকরের বাসায় যাবেন? কথা না বলে নিয়ে চল। ওকে, চলুন। তারপর আমি রিয়া ও মাকে ফোন দিয়ে বাসায় আসতে বললাম। তারপর তারা বাসায় চলে গেল। একটু পর আমি আর ম্যামও বাসায় চলে আসলাম। এদিকে রিমি ভাবছে, কি হলো, এটা কাদের বাসা? এত বড় বাড়ি তো নীলের না, মনে তো হয় ভাড়া থাকে। বাসার ভেতরে ঢুকে সে মাকে সালাম দিল, আর মাও সালাম নিল। তারপর রিমি, মা, রিয়া গল্প করতে লাগলো। আমি ছাদে ছিলাম। হঠাৎ করে রিমি ছাদে চলে আসলো। এসে আমাকে বলতে লাগলো, তুমি আমাকে আগে বলোনি কেন? কি বলিনি? অবাক হলাম, কারণ রিমি আবার আমাকে তুমি করে বলছে। আঙ্কেল মারা গেছে এটা। রিমির কথা শুনে আমার কান্না চলে আসলো, কারণ আমি আমার বাবাকে নিজের থেকে বেশি ভালোবাসি, আর বাবা পরিবারকে বেশি ভালোবাসে। বাবা মারা যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল আমি যেন কখনো আমার পরিবারকে কষ্ট পেতে না দিই। আর সেই জন্যই রিমির সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যায়। আর একটা কারণ হলো আমাকে আমার পরিবারের খেয়াল রাখতে হবে। রিমিরা আমাদের থেকে অনেক বড় লোক, তাই তার সাথে সম্পর্ক রাখা ঠিক না, এটাই আমার মনে হয়েছিল। আর রিমির বাবা আমাদের সম্পর্কটা মেনে নেবে না, এটা ভেবেই তার সাথে আমার ব্রেকআপ হয়। তার কিছুটা তো আপনারা জানেনই। আমি চুপ করে আছি, আর আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমাকে তো একবার বলতে পারতে যে আঙ্কেল আর বেঁচে নেই। বাদ দিন তো সব। একটা প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবে? না, বলতে পারবো না। রিয়া আর আন্টির দিব্যি
প্লিজ বাদ দিন। আমার সাথে কেন ব্রেকআপ করেছিলে? না, বলতে পারবো না। না বললে আন্টির মরা মুখ দেখবে। আর আমার বাবা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটার জন্য। কি দায়িত্ব? আমার পরিবারকে দেখার। আর আমি যদি আপনার সঙ্গে রিলেশনটা চালিয়ে যেতাম, তাহলে এক পর্যায়ে আমাদের পালিয়ে গিয়ে বিয়ে করতে হতো। আর তখন আমি পালিয়ে গেলে আমার পরিবারকে কে দেখতো? আমার বাবার যে সম্পত্তি ছিল তা আমার আর রিয়ার পড়ালেখা করতেই শেষ হয়েছে। ও আচ্ছা চলুন নিচ্ছি। তারপর রিমি মা রিয়াকে নিয়ে বিয়ের বাড়িতে গেল। আমি তাদের পিছু পিছু চলে আসলাম। আমি ভাবছি রিমি আমার পরিবারের সাথে এত তাড়াতাড়ি কীভাবে মিশে গেল। এমনভাবে কথা বলছে যেন মনে হয়েছে আমার বিয়ে করা বউ। বিয়ের কাজ শেষে এখন খাওয়ার পালা। আমি গিয়ে একটা ফাঁকা টেবিলে বসে পড়লাম। মা রিয়া সমীরা সহ তাদের সঙ্গে আমাদের বসতে বলল, কিন্তু আমি একাই এক কোণে বসে আছি। হঠাৎ করে কোত্থেকে যেন রিমি চলে আসলো। এসেই আমি যেই টেবিলে বসে আছি সেখানে বসছে। আমি তো অবাক হয়ে গেলাম। যে মেয়ে আমাকে সহ্য করতে পারে না সেই মেয়ে আমার সঙ্গে বসছে। তারপর বলতে লাগলো, কেমন লাগছে পরিবারের সাথে সময় কাটাতে? জি ম্যাম, ভালো লাগছে। আমাকে আর ম্যাম বলতে হবে না, আমার নাম ধরে ডাকবে। সরি ম্যাম, পারবো না। আচ্ছা, তোমার ছুটি 7 দিন করা হলো। কেন ম্যাম? শুনলাম তুমি নাকি গত 3 বছরে একবারও বাসায় আসোনি, হুম। তাই 7 দিন দিলাম। ও, বেশি কথা বললাম না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বাসায় চলে আসলাম। রিয়ার মা নাকি আজকে বিয়ে বাড়ি থেকে আসবে না, পরের দিন বরের বাড়িতে যাওয়ার কথা। তাই সকালে এসে সুমি আমার মাকে বলে গেল যে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। ঘুমিয়েছিলাম তাই কিচ্ছু মনে নেই। এদিকে কি রে সুমি, নীল আসছে না কেন? আমি তো তারে ডাক দিয়ে আসছি খালা। তাহলে আসে না কেন? এদিকে সবাই গাড়িতে উঠেছে, চলে যাবে। আপনারা চলে যান, আমি নীল ভাইয়াকে নিয়ে আসছি। কেমন আসবি? হেঁটে হেঁটে নাকি? কেন? গাড়ি চলে গেলে কিসে করে যাবি? আমি যাতে করে যাব তার কথা বললে তুইও যাইতে চাইবি, কিন্তু তোকে নিব না। আচ্ছা, যাব না বললো। সত্যি তো? 3 সত্যি। আব্বুর বাইক নিয়ে আমি আর নীল চলে যাব। ও হ্যালো, নীল না, নীল ভাইয়া। ও সরি নীল ভাইয়া। আমরা তাহলে গেলাম, তোরা আয় তাড়াতাড়ি। তারপর রিয়ারা চলে গেল। আমি এদিকে ঘুম থেকে উঠি, মনে হলো সুমি আমাকে ডাকতে আসছিল ওই বাড়িতে যাওয়ার জন্য। আমি রেডি হয়ে সুমিদের বাড়িতে গেলাম, কিন্তু বাড়ি ফাঁকা। শুধু সুমি, তার বাবা, মা আর 4-5 জন লোক রয়েছে। আমি যেতেই সুমি বলতে লাগলো, কি হলো, তোমাকে ডেকে আসছি কখন আর আসছো কখন? এতক্ষণ লাগে আসতে? আমি তো আবাল হয়ে গেলাম। একদিনে পড়েছে এত দূর? বেশি কথা না বলে চলো, সবাই চলে গেছে। মানে? সবাই চলে গেছে, এখন তুমি আর আমি আমার আব্বুর বাইক নিয়ে যাব। বেশি কথা না বলে চলো। আমি আর বেশি কথা বললাম না। সুমির আব্বুর বাইক নিয়ে চলে আসলাম ছেলের বাড়িতে। আমি তো গিয়েই অবাক, কারণ রিমি, রিয়া আর মা বসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে রিমি একদম রেগে গেল। সুমি আমার বাইকের পেছনে বসে আমাকে হালকা করে জড়িয়ে ধরে আছে। এটা দেখে তো রিমি কেমন যেন রাগ হচ্ছে, এটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তারপর রিমি আমাকে তাড়াতাড়ি ডাক দিল, জি ম্যাম আসছি। কথাটা আমি যেতে যেতে বললাম, তাড়াতাড়ি আসো, বাবা তোমাকে ডাকছে। স্যার কোথায়? বাসার ভেতরে চলো। তারপর রিমি, রিয়া, সুমি আর মার কাছ থেকে আমাকে নিয়ে চলে আসলো একটা রুমে। কি হলো, স্যার কোথায়? তোমার স্যার তো এই রুমে নেই। তাহলে আমি যাই। আর আপনি তাহলে দরজা কেন দিলেন? দরজা দিয়েছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুই কেন ওই সুমির সাথে বাইকে করে আসলি? আসছি তো, কি হয়েছে? কিছু হয়নি, আর কখনো ওর সাথে যেন না দেখি। কেন? ও আমি বলছি তাই। আমি কেন আপনার কথা শুনবো? যা বলছি তাই যেন হয়, না হলে কিন্তু। আর কিছু বলতে না দিয়ে আমি দরজা খুলে বাইরে বের হয়ে চলে আসতে লাগলাম। বাইরে এসে সোজা সুমি, রিয়ার মার কাছে চলে আসলাম। তারপর 4 জনে মিলে একসাথে বসে আড্ডা দিতে লাগলাম। আসার সময় আমি আর সুমি আবার বাইকে করে আসার জন্য রেডি হলাম। আমরা ছাড়া সবাই গাড়িতে উঠেছে। সুমি বাইকে উঠে আমাকে আবার হালকা করে চড়ে ধরে আছে। দেখলাম রিমা আমাদের দিকে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করলাম। সন্ধ্যার সময় আমরা চলে আসলাম ওই বাড়ি থেকে। তারপর ফ্রেশ হয়ে নিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে শুয়ে গান শুনতে লাগলাম। এমন সময় আমার রুমে সুমি চলে আসলো। কি করেন? দৌড়াদৌড়ি করছি। কই, আমি তো দেখছি আপনি শুয়ে আছেন। তাহলে বলা লাগবে কেন যে আমি কী করছি? আপনার ফোন নাম্বারটা দেন তো। কেন, কী হবে নাম্বার দিয়ে? দরকার আছে। কি দরকার? থাক, আমি আন্টির ফোন থেকে নিবনি। নাম্বার দিয়ে কি হবে সেটা তো বলো। ফোনে বলবো, বাই। আমাকে কিছু বলতে না দিয়ে সে চলে গেল। আমি শুয়ে শুয়ে আবার গান শুনে মনোযোগ দিলাম। হঠাৎ করে কানের কাছে ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখলাম আননোন নাম্বার। কলটা ধরলাম না, কারণ সুমি হয়তো ফোন দিয়েছে। এভাবেই
3বার কল দেওয়ার পর কলটা রিসিভ করলাম। দেখো সুমি, বিরক্ত করো না। কি আমি সুমি? আর তোকে সুমিও ফোন দেয়? বুঝতে পারেন এটা রিমি। জি ম্যাম, দেয়। তার সঙ্গে একটু একটু কথা হয়। আসলে আপনারা তো জানেনই যে আমি সুমিকে নাম্বার দিইনি। রিমিকে রাগানোর জন্য মিথ্যে বললাম। কেন সুমি তোকে কেন ফোন দেবে? হয়তো সুমি আমাকে ভালোবাসে। আজকে যেভাবে জড়িয়ে ধরে যাওয়া আসার সময় তোকে বললাম না সুমির থেকে দূরে দূরে থাকতে? কেন ওর থেকে দূরে থাকবো? আমি বলেছি তাই। কেন আপনার কথা মানবো? আমি তোর বউ হব তাই। আমি তো সুমিকে বিয়ে করব। কথাটা মিথ্যে বললাম। ধুর। বলেই ফোনটা কেটে দিল। এদিকে রিমি ভাবছে নীল কখনো সুমিকে বিয়ে করবে না, এটা আমি শিওর। কিন্তু ছেলে মানুষের মন কখন কি করে ফেলে বিশ্বাস নেই। তার থেকে ওকে ফোন দিয়ে বলি যে কালকে সকালে বাসে উঠতে, আর পরের দিন থেকে তার কাজ শুরু। যাই তাই করি। আবার রিমি ফোন দিয়েছে। আবার কি হলো? শোনো, কালকের পরের দিন থেকে তোমার কাজ শুরু, তাই কালকেই ঢাকা চলে আসবা। কিন্তু ম্যাম আপনি তো বললেন 7 দিন ছুটি দিচ্ছেন। দিয়েছিলাম, কিন্তু তার দেয়া যাবে না। কিন্তু কেন ম্যাম? আমি যা বলছি তাই করো। ধুর, ভাগ্যটাই খারাপ। ভাবলাম অনেকদিন পর বাড়ি আসলাম, একটু ঘুরে বেড়াবো। কিন্তু আর হলো কই, কালকে সকালেই চলে যেতে হবে। তারপর আমি রাতে খাবার সময় মা রিয়াকে বললাম কালকে ঢাকা যাব। দেখলাম তারা কিছু বলছে না, মুখ টিপে টিপে শুধু হাসছে। কেন হাসছে সেটা বুঝতে পারলাম না। সকাল 10টার সময় আমি বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছি। এমন সময় আমার সামনে একটি নীল রঙের প্রাইভেট কার এসে দাঁড়ালো। তারপর দেখলাম রিমি সেটা থেকে নামলো। কি হলো, বাস আসছে না? না, আমার সাথে চলো, একই জায়গাতেই তো যাব। দরকার নেই, বাসের মধ্যের কাজটা আমি বলিনি। কোন জায়গাটা? ওই যে মিথ্যে বলে মার প্লাস আমার মা বাবাকে কেন গাড়ি দেওয়ালেন? রিমি আমার কথা শুনে তার মনটা খারাপ হয়ে গেল। সরি, আসলে আমি তোমার উপর রাগ করে ওসব করেছি। আমার ভুলের জন্য আমার বাবা মাকে কেন গাড়ি দিলেন আপনি? সরি। বাস চলে এসছে বলেই আমি বাসে চড়ে বসলাম। তারপর আমার পিছু পিছু রিমিও বাসে চড়লো। আমি কিছু পড়লাম না। সে তার কারের ড্রাইভারকে বললো কারটা নিয়ে চলে যেতে। তারপর ম্যাম মানে রিমি আমার পিছু পিছু বাসে উঠে আসলো। আমি আমার মতো করে একটা ছেলে পাশের সিটিকে বসে পড়লাম। রিমি সোজা আমার কাছে এসে দেখলো যে আমার পাশের সিটটা ফাঁকা নেই। তাই সে ছেলেটাকে বললো, ভাইয়া আপনি একটু এই সিটটা ছেড়ে দিতে পারবেন? কেন আপু, কোনো সমস্যা নাকি? আসলে ভাইয়া উনি আমার হাজব্যান্ড হয়। আমাকে দেখিয়ে দিয়ে। আর আমি তো রিমির কথা শুনে আকাশ থেকে বললাম, ও ঝগড়া লাগছে কেন? সমস্যা নাই, আপনি বসেন। বলেই ছেলেটা অন্য সিটে গিয়ে বসে পড়লো। তারপর রিমি আমার পাশের সিটে এসে বসে পড়লো। আমি তার দিকে একবার তাকালাম, দেখলাম সে একটা শয়তানি হাসি দিল। রিমির হাসি দেখে আমার মাথাটাই পুরো গরম হয়ে গেল। তারপর আমি চুপচাপ বসেছিলাম। রিমি আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি বলিনি। চলে আসলাম ঢাকাতে। তারপর বাস স্ট্যান্ডে নেমে আমি চলে আসলাম আমার বাসার দিকে, আর রিমি চলে গেল তার বাড়ির দিকে। আজকে রিমি বাসের মধ্যে আমাকে কোনো কিছু করলো না, আর সে আমাকে তুমি করে বলেছে। এটা এখন লক্ষ্য করলাম। পরের দিন সকালে আমি রিমি আমার বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে ম্যাম ড্রয়িং রুমে বসে আছে। আমাকে দেখে বলতে শুরু করলো, তুমি আসছো, চলো তাহলে যাওয়া যাক। ম্যাম কই যাবো আমি? আমি না আপনার বাসায় চাকরের কাজ করি। তুমি আবার অফিসে কাজ করবা, বেশি কথা না বলে চলো তো। চলুন। তারপর আমি আর ম্যাম অফিসের জন্য বের হলাম। ভাবছি রিমি এত ভালো হলো কী করে, আমার সাথে এমন ভালো ব্যবহার কেন করছে? 3-4 দিন আগেই তো আমার সাথে এমন ব্যবহার করলো, তা তো আপনারা জানেনি। চলে আসলাম অফিসে। তারপর আমি আর ম্যাম অফিসে ঢুকলাম। আমাকে দেখে তো অফিসের সবাই অবাক, সাথে জয়ও। তারপর আমাকে আমার কাজগুলো দেওয়া হলো। আমার কাজ হলো আমি ম্যামের ফিয়ে। আমাকে তার কেবিনের সামনে ডেস্ক দেওয়া হলো। তারপর আমি আমার কাজগুলো করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। আমি লাঞ্চ করার জন্য ক্যান্টিনে গেলাম। সেখানে গিয়ে বসে আছি খাবারের জন্য। এমন সময় মুনিয়া চলে আসলো। কি ব্যাপার নীল সাহেব, আজকে অফিসে কেন? এখন থেকে আবার প্রতিদিন আসবো তো, তাই। ও গুড। তা খাবার অর্ডার করেছেন? দিয়েছে। আমার হাতে রান্না খেয়ে দেখেন কেমন লাগে। বিরিয়ানি আনছি। আপনারটা আপনি খান, আমি খেলে আবার কম পড়বে। হবে না, আপনি শুরু করেন। এদিকে রিমি, না অনেক কাজ করলাম, এখন একটু খেয়ে আসি। মনে হয় নীলও খাইতে যাবে। আজকে নীলের সাথে খাবো। সে কত দিন আগে একসাথে খেয়েছিলাম, তা তো আমার মনেই নেই। যাই, নীলকে নিয়ে ক্যান্টিনে যাই। রিমি তার কেবিন থেকে বের হয়ে দেখে যে নীল তার ডেস্কে নেই। এটা দেখে রিমির মনটা খারাপ হয়ে গেল। না, নীল মনে হয় ক্যান্টিনে চলে গেছে। আমিও চাই। আমি আর মুনিয়া বসে বসে খাচ্ছি।
আর গল্প করছি। এমন সময় কই থেকে যেন রিমি এসে আমাদের সাথেই বসলো। তারপর বলতে লাগলো, আমি আপনাদের সাথে বসে ডিস্টার্ব করলাম না তো? না না, আপনার অফিস, আপনি যেখানে খুশি বুঝতে পারেন। না ম্যাম, আমাদের সমস্যা হচ্ছে না। আর নীল সাহেব, আমার রান্না কেমন লাগলো? আপনি তো সেই রান্না করতে পারেন, খাবারটা সেই রকম হয়েছে। আমার কথাটা শুনে রিমি যেন কেমন রাগে রাগি ভাবনি আমার দিকে তাকালো। নীল সাহেব, আমার রুমে আসেন, ম্যাম খেয়ে আসছি। জরুরি কাজ আছে। ও আসছি বলি ম্যাম চলে গেল। বুঝলাম না এমন কি কাজ আছে এই দুপুর সময়। না, শুনে আসি কি এমন কাজ আছে। চলে আসলাম ম্যামের কেবিনে। আসতে পারি ম্যাম? আসুন। আর এরপর থেকে আর কোনো অনুমতি নেওয়া লাগবে না। কেন ম্যাম? এমনি। আর কি যেন কাজ আছে? ওই, তুমি মনিয়ার সাথে কেন ক্যান্টিনে গেলে? ম্যাম আমি আগে গিয়েছি, তারপর মনে এসেছিল। আর ওর বানানো খাবারই ভালো হয়? ম্যাম সেই। না বাবা, কালকে থেকে নীলের ডেস্ক আমার কেবিনের ভেতরেই হবে। আর আমার কেবিনের মধ্যে লাঞ্চ করব, ওরে বাইরে বের হতে দিব না। ওকে? আর আজকে থেকে আমার বাসায় তোমায় থাকতে হবে না। কেন ম্যাম? তুমি আমার পিয়ে, তাই তোমাকে আমার সাথে সব সময় থাকতে হবে। কিন্তু ম্যাম আমি থাকবো না। থাকবি না? দাঁড়া, তাহলে টাকাটা ফেরত দিতে হবে। দূর, ভালো লাগে না। ওকে ম্যাম, ঠিক আছে। আর আমাকে নিয়ে আসতেও হবে, নিয়ে যেতেও হবে। ঠিক আছে, নাহলে আবার টাকার কথা বলবে। কি বাইক কিনবো? বাইক কেন? ও মা, আমাকে আসতেও নিয়ে যেতে লাগবে না? গাড়ি আছে, তাতে যাবেন। আমাকে বাইকে নিবে না। আর সেদিন সুমিকে নিয়ে আসলো, গাড়ি ভালো লাগবে না, বাইক নিব, এটাই ফাইনাল। আর আজকে বিকেলে আমার বাসায় সব কিছু নিয়ে চলে আসবে। আপনার যা ইচ্ছে তাই করুন। বলি আমার কেবিনে চলে আসলাম। তারপর ভাবতে লাগলাম রিমি আমার সাথে এমন কেন ব্যবহার করছে, নাকি সত্যি শুনে আবার ফিরে আসতে চাইছে। যাই হোক, আমি কাজ করি, পরে ভাবা যাবে। তারপর কাজে মনোযোগ দিলাম। বিকেলে কাজ শেষ হয়ে গেলে আমি বাসায় আসার জন্য বের হলাম। বাইরে এসে দেখলাম ম্যাম দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, এই নাও চাবি। কিসের চাবি? বাইকের চাবি। এটা দিয়ে কী হবে? আমাকে নিয়ে আসা, নিয়ে যাওয়া হবে। আর আজকে তোর মাসে গিয়ে কাপড় চোপড় নিয়ে আমার বাড়িতে চলে আসবে। বেশি সময় নেই, আমি বাড়ি গিয়ে বাবাকে বলি তুমি আসছো। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে চলে গেল। আমি আর কোনো রাস্তা না পেয়ে বাইকের দিকে গেলাম। দেখলাম R15 V3 এর নীল কালারের একটা বাইক। তারপর আমি বাসায় চলে আসলাম। সেখানে গিয়ে জয়কে সমস্ত কথা বললাম। আমি রিমিদের বাসায়, অর্থাৎ ম্যামের পাশে চলে আসলাম। দেখলাম ম্যাম সোফায় বসে বসে ফোনে কাজের সাথে যেন কথা বলছে। আমি আসতেই আমাকে দেখে বলতে লাগলো, তুমি তাহলে আসলা? জি ম্যাম, চাকরকে তো মালিকের কথা শুনতেই হবে। আসো, তোমার রুম দেখিয়ে দিই। চলুন। তারপর ম্যাম আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি গিয়ে দেখলাম রুমটা খুবই সুন্দর করে সাজানো। রুমটা মনে হয় আমি আসবো দেখে সাজানো হয়েছে। তারপর আমি রুমটাতে আমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর আমি ফ্রেশ হয়ে এসে আমার বাসাতে ফোন দিলাম। ঢাকায় আসার পর একবারও মাকে ফোন দিইনি। হ্যালো রিয়া। ভাইয়া কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আর মা কেমন আছে? ভালো। রিয়া ও মায়ের সঙ্গে কথা বলছি। এমন সময় কোথা থেকে যেন রিমি এসে আমার হাতটা থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো, এই কে রে আমার স্বামীর কাছে ফোন দিছে? কি আপনি নীলের বউ? কোনো সন্দেহ আছে নাকি? ওই কবে বিয়ে করলো? মাত্র 3 বছর হয়, আর কখনো নীলের কাছে ফোন দিবি না। এই কে আপনি? আর আমার ভাই কবে বিয়ে করলো? কি, কে তুমি? আমি রিয়া। ও, আমি ভাবলাম ওই সুমি। আপনি কে? আমি রিমি। ও রিমি আপু, কেমন আছো? ভালো আছি মা, আর তুমি কেমন আছো? ম্যাম আপনি কাকে মা বললেন? তোমার সাথে পরে কথা বলছি। আমাকে বলল। ওকে। তোমাকে বলিনি, তোমার ভাইকে বললাম। ও মা কই? এই নাও। রিমি মা রিয়ার সাথে কথা বলছে, আর আমি নীরব দর্শক হয়ে শুনছি। প্রায় 20 মিনিটের মতো কথা বলে ফোনটা আমাকে দিল। তারপর আমাকে বলতে লাগলো, তাড়াতাড়ি নিচে আসো। কেন ম্যাম? খাবার খাইতে। আর তোমাকে বলছি না আমার নাম ধরে ডাকতে? সরি ম্যাম, আমি আপনার অফিসের সামান্য একজন কর্মচারী। আপনার নাম ধরে ডাকার যোগ্যতা আমার নেই। আমি যা বলছি তা করবে। এখন বেশি কথা না বলে খেতে আসো। ওকে, আসছি। তারপর আমি গিয়ে খেতে আসলাম। টেবিলে গিয়ে দেখি আমার পছন্দের সব খাবার স্যার আগে থেকে বসে আছে। আমি গিয়ে খেতে বসলাম। স্যার, রিমি আর আমি খাবার খেতে বসেছি। টুকটাক কথা হলো স্যারের সঙ্গে। তারপর আমি খাবার খেয়ে এসে রুমে শুয়ে পড়লাম। সকালে রিমির ডাকে ঘুম ভাঙলো।
তারপর ফ্রেশ হয়ে আমি খাবার খেয়ে অফিসের জন্য বের হলাম। গেট দিয়ে বের হয়ে দেখি রিমি দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখেই বলতে লাগলো, এতক্ষণ লাগে বের হতে? আপনি জানি কেন? কালকে বললাম না তোমার সাথে যাব? বলতে বলতে বাইকে উঠে পড়লো রিমি। আমি আপনাকে নিয়ে যাব না। তাড়াতাড়ি চলো, আমার মিটিং আছে। আমি আপনার সঙ্গে যাব না। না গেলে টাকাটা দিয়ে দাও। চলেন চলেন, মজা করছিলাম। কি আর করে, তাকে নিয়ে চলে আসলাম অফিসে। চলে আসলাম আমার ডেস্কে, আর ম্যাম তার ডেস্কে চলে গেল। কাজে মনোযোগ দিলাম। তারপর প্রায় সব কাজ শেষ করে দিয়ে চলে আসলাম ক্যান্টিনে, কারণ কাজ করতে করতে দুপুর হয়ে গেছে। ক্যান্টিনে গিয়ে দেখি জয় আর মনিয়া বসে আছে। আমি সোজা তাদের কাছে গেলাম। তারপর জয় বলতে লাগলো, স্যার কেমন আছেন? ওই হালা কেরা তো স্যার? কেন আপনি? হালা আমি কেমন তো স্যার হলাম? আমার থেকে বড় পোস্টে চাকরি করেন, তাহলে কি বলবো স্যার? মজা বাদ দিয়ে খাবার অর্ডারতে। আমার ওটা দিচ্ছি, তুই তোরটা দে। তোরা কখন আসছিস? একটু আগেই। আর আপনাকে একটা জিনিস দেব। 1 মিনিট, খাবার অর্ডার দিই আগে। তারপর আমি খাবার অর্ডার দিলাম। তারপর কি যেন বলছেন আপনি? আসলে আগামী শুক্রবার আমার বিয়ে। ও, এটা তো অনেক ভালো খবর। প্রায় 3 বছর রিলেশন করার পর বিয়ে করছি। খুবই ভালো কথা। আরে বিয়েটা কার সাথে হচ্ছে জানিস কি? না তো। এই নিন দেখেন। আমার হাতে একটা কার্ড দিয়ে আমি তো পুরোই অবাক। তারপর মনিয়া রাসেল আমার দিকে তাকিয়ে দেখে হাসছে। জয়, আমাকে আগে বলতে পারলি না? বাদ দে, আর এই কার্ডে ম্যামকে দিস আর আসতে বলবি। আর একটা কার্ড দিয়ে? আচ্ছা। তারপর খাবার খেয়ে নিজের ডেস্কে চলে আসলাম। দেখলাম রিমি মানে ম্যাম সামনে কতগুলো খাবার নিয়ে বসে আছে। তারপর বেশিরভাগ খাবারই আমার প্রিয়। আমি কেমন দেখলাম এটা বুঝছে না তো? তাহলে বলে দিই, আসলে ম্যাম তার কেবিনে আমার ডেস্ক দিয়েছে। তারপর ম্যাম বলতে লাগলো, এতক্ষণ কই ছিলা? জি ম্যাম, ক্যান্টিনে গিয়েছিলাম। কি করছিলে? খেতে গিয়েছিলাম। কে কে? জি ম্যাম। মুনিয়া আমাকে আর বাকিটা বলতে দিল না। কি তুই আবার ওই মেয়েটার সাথে গিয়েছিস? ম্যাম শুনুন তো আগে। সারাক্ষণ ওই মুনিয়ারে নিয়ে থাকিস কেন? এমন সময় আমার ফোনটা বেজে ওঠে। আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি। ফোনটা বেজেই চলেছে। এটা দেখে ম্যাম বলতে লাগলো, কে ফোন দিয়েছে? ধরো। তারপর আমি ফোনটা বের করে দেখলাম সুমি ফোন দিয়েছে। আমি ফোনটা কেটে দিলাম। আবার ফোন দিচ্ছে। এটা দেখে সে আমার হাত থেকে ফোনটা দিয়ে রিসিভ করলো। কি সমস্যা? ফোন কেটে দিচ্ছেন কেন? কে আপনি? আমি সুমি। আর নীলের ফোন আপনার কাছে কেন? কে আপনি? এই পিচ্ছি, এই তুই নীলের নাম ধরে রাখিস কেন? নীল কি তোর সমবয়সী নাকি? আপনি কে? আমি রিমি। কোন রিমি? তোকে কেন বলবো? নীলকে ফোনটা দেন। এই সেমরি, এই তুই বারবার একই কথা বলিস কেন? নীল ভাইয়া বলে ডাকবি। ওইটা আমার হবু বড় ভাই। ডাকমু কেমনে? কি? নাও তোমার বরের সাথে কথা বলো। হ্যালো, কি হয়েছে? কি হলো? কে ফোন ধরেছিল? মেসেজ করে দিয়েছি, এখন রাখো ফোনটা। তারপর মেসেজ করে দিলাম তোমার ভাবি। সরি। কেন? এমনি। এই নিন বিয়ের কার্ড। শুক্রবার বিয়ে, আপনাকে যেতেই হবে। আর আজকে থেকে ছুটি লাগবে। ওকে। দুপুরে খেয়েছেন? না, আর খাবোই না। কেন খাবেন না? আপনি কি খাইছেন? অবাক হয়ে রিমির দিকে তাকালাম। একটু আগে কি না রেখেছিল, হঠাৎ করে আবার এতটা ঠান্ডা হলো কেন? আবার তুই থেকে আপনি? কাজে মন দেন। খিদে লেগেছে, কিছু খেয়ে আসি। যদিও আমি খেয়ে আসি তা বললাম, কারণ আমি জানি রিমি এখন আর খাবে না, আর আমি খাইলেই সে খাবে। কদিন থেকে মনে হচ্ছে রিমি এখন আমাকে ভালোবাসে। মনে হয় সে ভাবছে যে ওটা আমার বিয়ের কার্ড। আমার সাথে খাবেন? ওকে। তারপর আমি আর রিমি খেতে বসলাম। দেখলাম রিমি কান্না করছে। মনে হয় অনেক কষ্ট পেয়েছে। রিমির কান্না কেন জানি আমার সহ্য হলো না। হাজার হোক তাকে তো আমি এখনও ভালোবাসি। হ্যাঁ, আমি এখনও রিমিকে ভালোবাসি। সে আমাকে যতই কষ্ট দিক ভালোবাসি, তাই না? খেতে খেতে এমন সময় পড়লাম ওইটা জয়ার মনিয়ার বিয়ের কার্ড। মানে কি? ওই কার্ডটা জয়ার মনিয়ার বিয়ের কার্ড। 3 বছর রিলেশন করে বিয়ে। তো আগে বলোনি কেন? বলেই আমাকে জোরে ধরে কান্না শুরু করে দিল। এমন সময় জয় আর মনিয়া কেবিনে আসলো। আমাদের আলোয় দেখে বলতে লাগলো, সরি আসলে আমরা ভুল সময় চলে এসেছি। আরে না। আরে হালা, দিলে তো সব মাটি কইরা। আমরা কি জানতাম নাকি যে ভিতরে এইসব চলছে? জয় সাহেব। সরি ম্যাম। এই চুপ করো তো। তোমরা আর আসে সময় পেলে না? 3 বছর 2 মাস 4 দিন পর আমাকে জড়িয়ে ধরলো।
এটাও মনে আছে? বাদ দাও। ম্যাম, আপনাকে আর নীল সাহেবকে আসতে হবে কিন্তু। অবশ্যই আসবো। তারপর আবার আগের মতো আমাদের জীবন চলতে লাগলো। কাজ ঘোরাঘুরি ইত্যাদির মাধ্যমেই আমার আর রিমির জীবনটা কাটতে লাগলো। রিমির বাবাও আমাদের সম্পর্কে জানে, সে কোনো কিছুই বলে না, শুধু একটা কথাই বলেছে। সেটা শুনে আমার আর রিমির পুরো পৃথিবীতে চলে গেল। আরে ভাই, রঙিন স্বপ্নে। কারণ সে আমাদের বিয়ে নিয়ে আমার মায়ের সঙ্গে কথা বলেছে। আজকে আমার আর রিমির হয়ে গেল, মানে বিয়ে হয়ে গেল আর কি, বাসর ঘরে। এখন তো আমি প্রতিশোধ নেব কিসের প্রতিশোধ? আমার সঙ্গে করা কাজগুলোর। আমি সরি, বুঝতে পারিনি। কোনো কিছু শুনবো না, প্রতিশোধ নেবই। বললাম ভুল হয়েছে, আর এমন হবে না। তাও যদি না হয়, কি শাস্তি দেবে তাও? শাস্তি তো একটাই, কি শাস্তি? আমার একটা নিরি চাই। কি? এটাই তোমার শাস্তি। তাহলে যে তোমাকে আরো কষ্ট করতে হবে। ব্যাপার না, করবো। তাহলে নেরিও আসবে, ব্যাপার না। শুরু হলো আমাদের নিরি ক্যানাল মিশন।